শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল। এটা বাংলাদেশের কারোর কথা না, আমারও কথা না, এটা হচ্ছে জাতিসংঘের কথা। কিভাবে বলছি, একটু অপেক্ষা করেন। এবার শেখ হাসিনা সম্পর্কে ভয়াবহ তথ্য ফাঁস করলো জাতিসংঘ। এদিকে শেখ হাসিনা সম্পর্কে এমন তথ্য প্রকাশের পরেই রীতিমতো খেপে গিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা খেপে গিয়ে আবার সমন্বয়কদের উপর একের পর এক হামলা করতে শুরু করেছে। কি করতে যাচ্ছে বিস্তারিত দেখুন। 5 দফা দাবিতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে এবং একটি বিশাল বাধা মুখোমুখি হচ্ছে। এই মুহূর্তে সাধারণ মানুষ যারা আমরা দেখছিলাম যে এই মুহূর্তে একটি বাধা সৃষ্টি হয়েছে এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে। এবং ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনার নির্দেশ তার টেলিফোন কথোপকথন রেকর্ডে পাওয়া গেছে। 16 জুলাই থেকে 4 আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বাংলাদেশে এসে যে তদন্ত করেছেন তার রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেটা নিয়ে এবার একটু কথা বলতে চাই। আয়নাঘর নিয়ে গতকালই কথা বলা হয়েছে। একটা জিনিস শুরুতে বলে রাখা ভালো, মানে এই রিপোর্টে থাকা কোনো তথ্য কি আমরা জানতাম না? ক্লিয়ার হওয়া জরুরি। কাশেমের মৃত্যুর একদিনের মাথায় 15 ছাত্র জনতাকে আওয়ামী লীগ পিটাইয়া হাসপাতালে পাঠাই দিছে। কেন পাঠাই দিছে? ওইখানেও একটা মব জাস্টিস করতে গেছিল এই ছাত্র জনতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। 5 দফা দাবিতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে এবং একটি বিশাল বাধা মুখোমুখি হচ্ছে। এই মুহূর্তে সাধারণ মানুষ যারা আমরা দেখছিলাম যে এই মুহূর্তে একটি বাধা সৃষ্টি হয়েছে এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে রওনা দিয়েছে। এবং ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনার নির্দেশ তার টেলিফোন কথোপকথন রেকর্ডে পাওয়া গেছে। 16 জুলাই থেকে 4 আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে। কল রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাত্রা শুরুর গোড়ার দিকে অর্থাৎ 18 জুলাই হাসিনা তার উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর সঙ্গে দুবার কথা বলেন। এর মধ্যে একবার কথা বলেছেন 2 মিনিট 18 সেকেন্ড, আরেকবার 1 মিনিট 13 সেকেন্ড। এই দুটি কথোপকথনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা গুলিবর্ষণ করার নির্দেশ দেন হাসিনা। পাশাপাশি বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিসংযোগের নির্দেশনা দেয়া হয়। প্রাপ্ত অনেকগুলো কল রেকর্ডে দেখা গেছে জুলাইয়ের শেষ দিকে এসে শেখ হাসিনা বেশ কয়েকবার প্রাণঘাতী মারণাস্ত্র যা ব্যবহার করার নির্দেশ দেন। পতনের আগ পর্যন্ত প্রতিদিনই তিনি বিভিন্ন বাহিনীর অনুগত উচ্চপদস্থ কর্মকর্তা না আন্দোলন দমানোর জন্য শক্তি প্রয়োগের নির্দেশনা দিতেন। সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে কল রেকর্ডের এসব তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে আন্দোলন চলাকালে হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, এনএসআই-এর সাবেক প্রধান টি.এম. জোবায়ের, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ বিশ্বস্ত কর্মকর্তাদের ভার্চুয়ালি নির্দেশনা দেন। আন্দোলন চলাকালীন সময় কথা বলেছেন ডিজিএফআই-এর তৎকালীন প্রধান হামিদুল হক, পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও র্যাব প্রধানের সঙ্গে। এর মধ্যে সবচেয়ে বেশি কথা বলেছেন তারেক সিদ্দিকী, জিয়াউল আহসান এবং জেনারেল মুজিবের সঙ্গে।
সূত্রগুলো আরো বলছে, এখন পর্যন্ত যেসব কল রেকর্ড পাওয়া গেছে তাতেও শেখ হাসিনার গণহত্যার সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তবে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনার নির্দেশে অনেক কল রেকর্ড মুছে দেওয়া হয়। বিশেষ করে তারেক সিদ্দিকী, ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের তৎকালীন ডিজি জিয়াউল আহসান, সেনা কর্মকর্তা মুজিব, জোবায়েরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয়। এসব কর্মকর্তাকে সঠিকভাবে জেরা করতে পারলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে বলে নিশ্চিত করে জানাচ্ছেন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ কেন নেওয়া যাচ্ছে না তাতে বিস্ময় প্রকাশ করেছেন দায়িত্বশীলরা। জিয়াউল আহসানকে কেন এখনও তথ্য বের করার উপযোগী প্রক্রিয়ায় জিজ্ঞাসা করা যাচ্ছে না তাতে বিস্ময় প্রকাশ করেছে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল পক্ষ। জানা গেছে, আন্দোলন চলাকালীন প্রায় সবকিছু একাই পরিচালনা করতেন শেখ হাসিনা, তবে বেশিরভাগ তথ্য জানাতেন তারেক সিদ্দিকী। গণহত্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সবসময় ভার্চুয়ালি যোগাযোগ করতেন শেখ হাসিনা। মাফিয়া চক্রের আদলে এক কর্মকর্তাকে একটি নম্বর দিয়ে ফোন করতেন, যেটি দিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতেন না। এভাবে অনেকগুলো ফোন নম্বর ব্যবহার করতেন শেখ হাসিনা। সবগুলো নম্বরের তথ্য পাওয়া না গেলেও এ পর্যন্ত 7টি নম্বরের তথ্য উদ্ঘাটন করা গেছে। এগুলোর বেশ কয়েকটি কল রেকর্ড উদ্ধার করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার এসব নির্দেশনা অনুযায়ী 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া আন্দোলন 5 আগস্ট শেষ হওয়া পর্যন্ত তার অনুগত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও মাঠ পর্যায়ের সদস্যরা রীতিমতো গণহত্যা চালিয়ে অন্তত 1500 ছাত্র জনতার জীবন কেড়ে নেয়। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এই গণহত্যায় হাসিনার নির্বিচার হত্যাকাণ্ডের হাত থেকে 6 বছরের শিশু থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ বাদ যায়নি কেউই। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ। গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে, ফলে দুটো ঘটনাই খুব বিস্তারিত আলোচনার স্কোপ তৈরি হয়নি। একটা হচ্ছে আয়নাঘর পরিদর্শন করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেটা নিয়ে নানান রকম অসন্তোষ, বিতর্ক ছিল, ক্ষুব্ধতা ছিল আওয়ামী লীগের ওপরে। আরেকটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বাংলাদেশে এসে যে তদন্ত করেছেন তার রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেটা নিয়ে এবার একটু কথা বলতে চাই। আয়নাঘর নিয়ে গতকালই কথা বলা হয়েছে। একটা জিনিস মানে শুরুতে বলে রাখা ভালো, মানে এই রিপোর্টে থাকা কোনো তথ্য কি আমরা জানতাম না? কোনো তথ্য। আমি রিপোর্টটার বিভিন্ন জায়গায় তাদের সারসংক্ষেপ আছে, বিভিন্ন পত্রপত্রিকা যা যা এনেছে সেটা দেখলাম। আমি রিপোর্টটা পাওয়া যায় ওয়েবসাইটে, 114 পৃষ্ঠা সম্ভবত ডাউনলোড করেছি, এখনো পড়তে শুরু করিনি, পড়তে শুরু করব নিশ্চয়ই, এবং তখন কিছু ফাইন্ডিং থাকলে আমি আবার কথা বলবো। কিন্তু সারাংশ যেটা আছে অলমোস্ট নতুন কিছু নেই, কিন্তু এটা একটা মানে বিরাট একটা রিপোর্ট, আমরা বিরাট একটা ঘটনা বলবো। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতো, হাই কমিশনের মতো একটা সংস্থা এই তদন্ত করে যে রিপোর্ট তৈরি করেছে, এটার মাধ্যমে আমরা এখন শেখ হাসিনা, তার দল, বিশেষ করে শেখ হাসিনাকে জাতিসংঘ সার্টিফাইড বর্বর বলে বলতে পারি। তাকে আমরা চিনি, তার অধীনে আমরা দীর্ঘ সময় বসবাস করেছি, এই দেশে বসবাস করেছি। তিনি কি করেন, 15 বছর ধরে কি করেছেন, তারপর জুলাই আগস্টের কথা তো বাদই দেয়া গেল। তো সব যদি একত্র করি, নতুন যে ঘটনাটা ঘটলো, জাতিসংঘ সার্টিফাই করেছে তাকে, তার দলকে, ফলে এর একটা বিরাট ইমপ্লিকেশন আছে। সেটাই আসলে বিরাট ব্যাপার, আমরা সেই জায়গায় আসবো। ইমপ্লিকেশনটা কি, এবং তাতে শেখ হাসিনা এখন যা করছেন, ভারতে যেভাবে আছেন, সেটার খুব বেশি পরিবর্তন হবে কিনা সেটাও আলোচনা করব। রিপোর্ট থেকে কিছু অংশ আমি বিবিসি বাংলা থেকে একটু পড়ছি। রিপোর্টের যে জাতীয় হাইকমিশন বলছে, এই বিশ্বাস করার ভিত্তি আছে যে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিকলি জড়িয়ে পড়েছিল। খুব জরুরি, হুট করে হয়েছে না, পরিকল্পিত, ক্রমাগত তারা এই কাজটা করেছে। এর মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বিক্ষোভকারীকে মারাত্মক শারীরিক নিপীড়ন ও বল প্রয়োগ, ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তার ও আটক, নির্যাতন সহ বিভিন্ন ধরনের নিপীড়ন। OHCHR মনে করে, মানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন মনে করে, রাজনৈতিক নেতৃত্ব, নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের জ্ঞাতে, সমন্বয়ে ও নির্দেশনায় এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
খুব সোজাসাপটা কথা। তাহলে রাজনৈতিক নেতৃত্ব, নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের তারা জানতেন, তারা সমন্বয় করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন, মানে একদম স্পষ্ট। এরপর বলা হয়েছে বিজিবি, র্যাব, ডিজিএফআই, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে সরাসরি অপারেশনের বিষয়ে আদেশ ও অন্যান্য নির্দেশনা দিয়েছিলেন রাজনৈতিক নেতৃত্ব, যা তাদের বিক্ষোভকারী ও অন্যান্য বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনে জড়িত করেছিল। এসবের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনা আছে। এরপর মানে অবিশ্বাস্য একটা তথ্য, যেটা আমরা এত আমাদের দেশে মিডিয়াতে দেখিনি, কিন্তু আমরা ওইটা দেখেছিলাম। একটু পড়ি তাহলে আমাদের মনে পড়বে। এরকম অনেক ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের 95 সদস্যের নাম এবং তাদের ভূমিকা ছিল বিস্তারিত বিবরণ সরবরাহ করা হয়েছে। পুলিশের মতে এসব ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল। যাদের অস্ত্র সরবরাহ করা হয়েছিল তাদের মধ্যে 10 জন তখনকার সংসদ সদস্য, 14 জন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা, 16 জন যুবলীগ, 16 জন ছাত্রলীগ এবং 7 জন পুলিশ সদস্য রয়েছে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা দেখেছি এরকম ভিডিও যেখানে আওয়ামী লীগের পান্ডাদের হাতে অত্যন্ত ভারী অস্ত্র ছিল, পিস্তল হাতে প্রচুর আওয়ামী লীগের পান্ডারা গুলি করছে, ভিডিও তো আছেই। অ্যাসল্ট রাইফেলের মতো বন্দুক হাতেও আওয়ামী লীগের লোকজন ছিল, এগুলো পুলিশ তুলে দিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা শিশুরা টার্গেট কিলিং এর শিকার হয়েছে। খেয়াল করি, আমরা যখন প্রচুর গোলাগুলি হচ্ছে, কোনো গুলি গিয়ে কারো গায়ে লাগতে পারে, যেটাকে আমরা ক্রস ফায়ার বলি, ক্রস ফায়ারে পড়া, অথবা যেহেতু অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হচ্ছে, এগুলো রেঞ্জ অনেক, আপনার কাছে টার্গেট মিস করার পর এটা 500-600 মিটার দূরে লেথাল থাকে, মানে এটা এফেক্টিভ রেঞ্জ। লেথাল আরও বেশি দূরে থাকে, 1-1.5 কিলোমিটার পর্যন্ত। এভাবে না, টার্গেট কিলিং করা হয়েছে শিশুদেরকে। এবং আমি একটা ডেটায় দেখলাম 12-13% হচ্ছে শিশু। টোটাল মৃত্যুর সংখ্যা 1400, এর মধ্যে 12-13% শিশু। এবং আরেকটা ডেটা একটু দিয়ে রাখা দরকার, লেথাল ওয়েপন ব্যবহার করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, যেটা ফরেন্সিক করে তারা বলছেন সেটা প্রায় 3/4। কি বিভৎস, কি ভয়ঙ্কর। তারপরে বিশেষত শুরুর দিকে বিক্ষোভের সংঘর্ষারিতে থাকা নারীদের ওপরে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে। নারীরা যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন, ছিল লিঙ্গভিত্তিক শারীরিক সহিংসতা ও ধর্ষণের হুমকি। ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে। একটা যুদ্ধে বর্বর, মানে এই যে পশ্চিম পাকিস্তানিরা যা যা করেছে, হত্যা, সাথে ধর্ষণ, বেলটেন, এসব করে মানে ভয়ঙ্কর রকম আতঙ্ক তৈরি করার চেষ্টা, সেই চেষ্টাই তারা করেছে একই রকম, একইভাবে। তারা ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের, ভুক্তভোগী সবার সাথে আলোচনা করে দেখছে আওয়ামী লীগ সমর্থকদের একটি সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের একটি সম্প্রসারিত দল পুলিশের সঙ্গে যৌথভাবে বা ঘনিষ্ঠ সমন্বয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাজ করছিল। আমরা জানি, মানে আওয়ামী লীগকেও এই ঘটনার সাথে খুব সহজেই জড়িত করা যায়, এটা আমরা জানি, সেটাই হয়েছে। এখানে প্রথম আলোতে আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো এই যে সবগুলো বাহিনী আছে তাদের প্রধানদেরকে নিয়ে একটা কোর কমিটি হয়েছিল, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে চেয়ার করতেন। এবং খুব ইন্টারেস্টিংলি এখানে বলা হচ্ছে, মাঠ পর্যায়ে বিভিন্ন যখন করতে, এখানে জুলাইয়ের মাঝামাঝি থেকে 5 অগাস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী এসবি, ডিজিএফআই ও এনএসআই এর প্রধানদের কাছ থেকে নিয়মিতভাবে সরাসরি প্রতিবেদন পেতেন। এই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে জায়গাটা একটু খেয়াল করুন, 21 জুলাইয়ের একটি প্রতিবেদনে আন্দোলনকারীদের উপরে নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছিল। মানে সরকারের, শেখ হাসিনার অধীনের বাহিনী 21 তারিখ তাকে সতর্ক করেছিলেন। একই ধরনের উদ্বেগ আগস্টের শুরুতেও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। 29 জুলাই মন্ত্রী পরিষদের বৈঠকে আন্দোলন সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রী তুলে ধরেন, আর আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ও তার জ্যেষ্ঠ উপদেষ্টারা সরাসরি ও টেলিফোনে নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ দিতেন ও সার্বিক অপারেশন পর্যবেক্ষণ করতেন। একদম খুব ক্লিয়ার তারা এসব করেছেন। এরপর মানে আমরা আওয়ামী লীগের কথা বলছি, ওখানে এটা একটু জেনে রাখি, আসলে মূলত রিপোর্টটা একটু শুনে রাখা দরকার, অনেকে পড়েননি হয়তো। তারা বিক্ষোভ দমনের জন্য, মানে আওয়ামী লীগ সম্পর্কে এটা বিবিসি বাংলা আবার বলছে, সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে ব্যাপকভাবে বেআইনি সহিংসতায় লিপ্ত হয়েছিল। অভিযান শুরুর আগে সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল অথবা পুলিশ ফোর্সের পেছন থেকে আক্রমণে অংশ নিয়েছিল। আওয়ামী লীগের লোকজন তল্লাশি চালিয়েছে, বিক্ষোভকারীকে আটক করেছে, এগুলো তো সবই হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ডিজিএফআই, এনএসআই
এনটিএমসি, ডিবিএসবি, সিটিটিসির মতো গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনকারীদের দমনে সরাসরি জড়িত থেকে মানবাধিকার লঙ্ঘন করেছে। এর মধ্যে শিশুসহ নির্বিচারে আটক, গুম, নির্যাতন, স্বীকারোক্তি আদায়ের মতো মানবাধিকার লঙ্ঘন, আহতদের চিকিৎসা পেতে বাধা, হাসপাতালে কর্মরত ভর্তি আহতদের ভয়ভীতি দেখানো, মানে চিকিৎসা পেতে বাধা দেওয়ার ঘটনা অনেকগুলো ঘটেছে। আমরা জানি অনেক হসপিটাল ঘুরে ভর্তি হতে পারেনি, তারপর রাস্তায় মারা গেছে, এই স্টোরিও প্রচুর আছে। 18 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটা কোর কমিটির মিটিং হয়। ওই বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বিজিবি কমান্ডারকে আরও প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন। এই হচ্ছে অবস্থা। এই জায়গাটা এবার খেয়াল করি। এর পরদিন অনুষ্ঠিত এক বৈঠকে তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষ করে বিক্ষোভের মূল হোতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার, হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। ইয়াস, শেখ হাসিনা। এই জায়গাটা আবার পড়ি। তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষভাবে বিক্ষোভকারীদের মূল হোতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার, তার ভাষায় কোট আনকোট, গ্রেপ্তার, হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। অবাক হইনি আমরা। শেখ হাসিনা এরকমই আমরা জানি অনেক দিন থেকে। তবে আবারও বলছি, এটা জাতিসংঘ বলছে। এখানে আলী আরাফাতের বক্তব্য আছে, এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন। আরও কয়েকটা ইনফরমেশন দিয়ে আমি তাদের কিছু রেকমেন্ডেশন আছে, সেই রেকমেন্ডেশনের কথা একটু বলবো। মানে মূলত জায়গাটা এটা যে তারা আসলে পরিকল্পিতভাবে এই কাজগুলো করেছে। ডেটা হচ্ছে তারা বিভিন্ন রকম সূত্র থেকে যেটা পেয়েছেন তাতে 1400 মানুষ নিহত হয়ে থাকতে পারেন এবং তাদের কাছে এটা ডেটা আছে। বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত মারণাস্ত্র, শটগানে গুলিতে নিহত হয়েছেন। হাজারো মানুষ আহত হয়েছেন। 11,700-র বেশি মানুষকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। 12-13% শিশু টার্গেট কিনে কথা আছে। এই হচ্ছে মোটামুটি ব্রুটালিটির জায়গা এবং একেবারে অকপটে খোলাখুলিভাবে শেখ হাসিনা, তার দল, অন্য যারা আছে তারা তো আছেই, এই বিভৎস ঘটনা ঘটিয়েছে, এটা স্পষ্ট। এখন এখানে অনেকগুলো সুপারিশ আছে। এর মধ্যে বলা হচ্ছে পক্ষপাতহীনভাবে, ওখানে একটি জরুরি কথা বলে রাখা ভালো, 5 আগস্ট থেকে 15 আগস্ট, ইনফ্যাক্ট তারা 15 আগস্ট পর্যন্ত সময়টাকে তাদের তদন্তের জন্য নিয়েছেন। সে সময় কারো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কথা আছে। এমনকি এটা যেহেতু জাতিসংঘ, তারা এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, এই ব্যাপারেও সতর্কতা দিয়েছেন। তারা এনটিএমসি এবং র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। এটা আমরা বহুদিন থেকে বলছি, এটা বলা হয়েছে। এবারও একটা এখানে একটু জায়গা আছে, সেটা হলো তারা রাজনৈতিক দলকে নিষেধ করেছেন। তাদের বক্তব্যটা এরকম: রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে সত্যিকার বহুদলীয় গণতন্ত্র ফেরার পথ রুদ্ধ হবে। পাশাপাশি বাংলাদেশে বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার চর্চা থেকেও বঞ্চিত করা হবে। আরও অনেক সাজেশন আছে, এগুলো শাস্তি দেয়া, পক্ষপাতহীন বিচার করা। এর মধ্যে আরেকটা কথা একটু যোগ করে রাখা ভালো, তাদের হাতে প্রচুর গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ, ডকুমেন্টস আছে। তবে তারা বলেছেন আন্তর্জাতিক মান যদি নিশ্চিত না হয় বিচারের, তাহলে সেটা বাংলাদেশকে দেয়া হবে না। বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিশেষ করে বিচারের জন্য আন্তর্জাতিক মান থেকে কিছুটা দূরে আছে। মানে অন্তত দুটো জায়গায় শেখ হাসিনা বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান থেকে দুটো জায়গায় দূরে আছে। তারা এইগুলো রিকভার করতে বলেছেন। একটা হলো আমাদের যে আন্তর্জাতিক অপরাধ আদালত, সেটার যে আইন, তাতে কারো অনুপস্থিতিতে বিচার করা যায়। যেমন ধরুন শেখ হাসিনা যা যা আছে এগুলো নিয়ে চমৎকারভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া যেতে পারে এবং তার শাস্তি নিশ্চিত করা যেতে পারে। কিন্তু বিপদ হচ্ছে ওখানে বিচারই শুরু করা যাবে না, কারণ ওখানে ইন অ্যাবসেন্সিয়া, মানে কারো অনুপস্থিতিতে বিচার শুরু করা যায় না। সো শেখ হাসিনা যদি গ্রেফতার হয়ে আদালতের কাছে উপস্থাপিত না হন, তাহলে আসলে হয় না। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা দাঁড়াবে, আমরা এটা করতে পারবো আমাদের আইনে, কিন্তু তারা এটা পছন্দ করে না। এটাকে তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে ডেভিয়েশনের কথা বলছেন। আরেকটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে যেহেতু মৃত্যুদণ্ড আছে, জাতিসংঘ মৃত্যুদণ্ডকে এনকারেজ করে না, ফলে এমন কোনো বিচার প্রক্রিয়া যেটা মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যায়,
সেই রকম কোনো বিচার প্রক্রিয়াকে তারা সহায়তা করবেন না। তাহলে আমি গ্রসলি বুঝি যে এই দুটো জিনিস যদি বাংলাদেশ কাজ করে, তাদের হাতে থাকা ডকুমেন্ট বাংলাদেশ পাবে। তবে আমি মনে করি শেখ হাসিনার বিচার করার জন্য ডকুমেন্টের কোনো অভাব আমাদের আসলে হবে না। আমরা যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট করা। আমাদের আইসিটিতে অনেকগুলো সংস্কার আনা হয়েছে, ভিডিও করা যাবে, লাইভ করা যাবে, বিদেশি লয়ার আসতে হবে, শেখ হাসিনাকে কন্টেস্ট করতে দেওয়া হোক, তিনি করুক। তবে উনি না আসলে তো আসলে এক অর্থে বিচারিক প্রক্রিয়ায় সমস্যা হয়, কিন্তু আমরা এটা করবো। সো এই হচ্ছে তাদের দিক থেকে মোটামুটি বক্তব্য। এবার এটাকে আমরা কিভাবে দেখব? শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের সাথে এর সম্পর্ক কি? মানে কেউ কেউ মনে করছেন এটার মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেল। আমি ওভাবে দেখি না, কারণ জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান বলার একটা ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশন আছে টু সাম এক্সটেন্ট। বাংলাদেশে উনি যা যা করেছেন, যা যা করেন, এগুলো আসলে আমরা জানি এবং আমরা কনভিন্স যে উনি এটা করেন। মানে জাতিসংঘ বলার আগে আমরা যেসব তথ্য পেয়েছি, যা দেখেছি ভিডিওতে, মানে শেখ হাসিনা কপাল খারাপ, এই যুগটা হাতে হাতে ফোন থাকার যুগ, প্রত্যেকেই সাংবাদিক। যে পরিমাণ ডেটা রেখে গেছেন, এই ডেটাই শেখ হাসিনার দলকে, যদি নিষিদ্ধ নাও হয় তাত্ত্বিকভাবে বলছি, অনেক কিছু করে ফেলবে। কিন্তু যেটা বলছিলাম, গ্লোবাল একটা ইম্প্যাক্ট আছে। আমরা যখনই বলছি সারা পৃথিবীও জানে, তারাও প্রচুর এসব দেখছে। কিন্তু জাতিসংঘের মতো একটা সংস্থা যখন দীর্ঘ সময় নিয়ে, তারা বাংলাদেশে অনেকগুলো জেলায় গেছেন, কয়েক মাস ধরে থেকেছেন, অসংখ্য মানুষের সাথে, বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলে তারা এই রিপোর্ট তৈরি করেছেন। ফলে এটার একটা বিরাট গুরুত্ব গ্লোবালি আছে। ফলে এটা আমরা বলতে পারি ভারতের ওপরে চাপ বাড়বে, শেখ হাসিনাকে তার আশ্রয় দিয়ে রাখার ক্ষেত্রে ভারতের উপরে চাপ বাড়বে, এবং ভারতের কাছে এই চাপ এখন আমরা আরও স্ট্রংলি দিতে পারবো বাই শোয়িং ইউএনস ইনভেস্টিগেশন। সেটা আমরা করতে পারবো, বা অন্য কোনো দেশকে দিয়েও এই কাজটা করা যেতে পারে। কিন্তু ভারত কি শুনবে ওটা? আগেও বলেছি, ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে বলে আমি বিশ্বাস করি না এই চাপের ফলে। তবে শেখ হাসিনার এই যে হুমকি ধামকি, আক্রমণাত্মক কথা, তার মিথ্যাচার, তার উস্কানি, এই জিনিসগুলো কম হওয়ার কিছুটা হলেও সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। সো ওখানে কিছুটা ঘটনা ঘটতে পারে। আর আওয়ামী লীগের যারা লোকজন আছে, যারা এতদিন ধরে আওয়ামী লীগের পক্ষে কথা বলছিল, শোরগোল করছিল, ভিড়ের মধ্যে থেকে বিএনপি জামাতের লোকরাই অন্য মানুষকে হত্যা করেছে, এজেন্টরা হত্যা করেছে, আমেরিকান লোকজন এসে হত্যা করেছে, তাদের এই ন্যারেটিভ তারা এখনও চালিয়ে যাবে জাতিসংঘের পরও। এবং জাতিসংঘকে নিয়ে অভিযোগ তোলার তো সুযোগ আছে, জাতিসংঘ ওটা করেছে, ওটা করেছে, সো ওকে কেন বিশ্বাস করব? জাতিসংঘ ফালতু। যে আইসিসির কথা ফলকার তুর্ক, যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বলছেন, সেটাকেও তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। আওয়ামী লীগের এখনকার প্রিয় প্রেসিডেন্ট, তারা পারলে তাকেই প্রেসিডেন্ট বানায়। ডোনাল্ড ট্রাম্প তো আইসিসি থেকে আইসিসির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন, স্যাংশন দিচ্ছেন, সো আইসিসি তো ফালতু, এসব নানান রকম কথা বলা যেতে পারে। সো তারা এগুলো বলার চেষ্টা করবে। দিনের শেষে আমাদের লাভ এটা। আমরা তার আগে একটু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে গভীরভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। চমৎকার একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। এই ডকুমেন্টেশনটা আমাদের জন্য খুবই দরকার ছিল। এটা মানে শেখ হাসিনা এবং তার দলকে, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধেরও আলাপ আছে, যদিও তারা দলকে নিষিদ্ধ না করতে বলছেন, কিন্তু তাদের রিপোর্টেই আছে কিভাবে পরিকল্পিতভাবে সিস্টেম্যাটিকলি এই দলটা এই অপরাধগুলোর সাথে জড়িয়ে গেছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, শেখ হাসিনার বিচার করা গেলে দলের বিচার কেন করা যাবে না? মানে এটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং, গুরুত্বপূর্ণ জায়গা। আমরা দীর্ঘদিন থেকে এই কথাটা বলছি, পরিকল্পিতভাবে তার দল এই ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত ছিল, শুধু সরকারের গোয়েন্দা সংস্থা বা বাহিনী না। সো এই হচ্ছে ফাইন্ডিং, পুরনো জিনিস, কিন্তু অত্যন্ত কনক্রিট একবার একটা সলিড ভিত্তির ওপর এখন এটা দাঁড়ালো। দুর্দান্ত একটা রিপোর্ট, আমাদের কাজে নিশ্চয়ই লাগবে। আজকে শুরুতেই একটা কথা বলি, শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল। এটা বাংলাদেশের কারোর কথা না, আমারও কথা না, এটা হচ্ছে জাতিসংঘের কথা। কিভাবে বলছি, একটু অপেক্ষা করেন। আজকে একটা শিরোনাম বলি, ইতিমধ্যে আপনারা জেনেছেন, তারপরও বলি। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। আর কিছু লাগে? জাতিসংঘ এটা বাংলাদেশের ওই টিআইবিও না, বা ওই আদিলুর রহমান শুভর সেই অধিকারও না বলতে পারেন, বা বিএনপির কথা না, জামাতের কথা না, এটা জাতিসংঘের কথা। আর জাতিসংঘ ফাও কোনো কথা বলে না। জাতিসংঘকে বায়াস্ট করা এটা কোনোভাবেই সম্ভব না। তাই যদি হইতো তাহলে ইসরায়েলরা
ওই জাতিসংঘকে দিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিনিয়ত বক্তব্য দেওয়া তো পেরেছে এবং পারেনি, বরং নেতানিয়াহুকে আন্তর্জাতিক কাঠগড়ায় তারা দাঁড় করেছে। তো আজকে এই কথা বলার পর বাংলাদেশের রাজনীতি করবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে, গণতন্ত্রের মানুষকন্যা, তিনবার নাকি ঐতিহাসিক নির্বাচন করেছে যা পৃথিবীর বুকে সংগঠিত হয়নি শেখ হাসিনার অধীনে। সেই কথাগুলো এখন তাদের সমর্থকরা ভাবুক, কিছু বলবো না, অন্তত জাতিসংঘের এই রিপোর্টটা পড়ুক। কেননা এই রিপোর্টটা কেন করতে পেরেছে, ইউনূস বাধা দেয়নি, বলেছে আপনারা মানে গণহত্যা হয়েছে কিনা আপনারা তদন্ত করুন, কারা দায়ী তদন্ত করুন। তারা তদন্ত করে বলছে আওয়ামী লীগ শুধু পুলিশ না, আরো সরকারি বাহিনী যেগুলি আছে সেই বাহিনীগুলোকেও যুক্ত করেছে, বলেছে তারা দায়ী, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না। দেখেন, তারা পাশাপাশি এই কথাও বলেছে, তারা কিন্তু বায়াস না, তারা বলেছে ব্যক্তির যে অপরাধ তার বিচার করুন, কিন্তু বলছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না, নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে হবে। এই কেন, যখন কোনো দেশে অবাধ নির্বাচন হয় না, মানুষের ভোটের অধিকার থাকে না, তখনই ফ্যাসিবাদ কায়েম হয় এবং তখনই গুম খুন মানবাধিকার লঙ্ঘন হয়। সুতরাং বাংলাদেশে 15 বছর ছিল একটা মানবাধিকার লঙ্ঘন, গুম খুনের একটা দেশ এবং গণতন্ত্রহীন একটা দেশ, জালিয়াতির নির্বাচনের একটা দেশ, এবং পুরো দায় শেখ হাসিনার বিরুদ্ধেই বর্তেছে। ফলে এই অবস্থার পর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিক, আমি জানি তারা যে পরিমাণ নির্লজ্জ, তারা কখনো এটা স্বীকার করবে না, কিন্তু তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভারত, অন্তত এই জাতিসংঘের এই রিপোর্টটা দেখুক, তারা বলুক যে এটা ভুল। 1 জুলাই থেকে 15 আগস্ট ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে OHCHR, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। 114 পৃষ্ঠার প্রতিবেদন আজ প্রকাশ হয়েছে। এখানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে, বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। মূলত ক্ষমতা টিকিয়ে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এখন জাতিসংঘের উচিত হবে এদেরকে একেবারে বাংলাদেশে আনার দরকার নেই, নিয়ে ওই যে নুরেমবার্গ ট্রায়ালে নিয়ে যাওয়া, সেখানে করুক, বিচার করুক তারা। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট সংঘটিত ঘটনার প্রভাব বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে এই চিত্র উঠে এসছে। 114 পৃষ্ঠার এই প্রতিবেদন ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। রাজনীতি করবে শেখ হাসিনা? করবে? এখনই উচিত তার দলটা ভেঙে দিয়ে নতুন করে নতুন নেতৃত্ব দিয়ে একেবারে আন করা লোক দিয়ে দল সাজানো, নতুবা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না শেখ হাসিনার নেতৃত্বে। জাতিসংঘের এই তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি আজ বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন খসড়া দিয়েছিল। কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়ের সীমা দেয় এই সংস্থা। তারা ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট, গাজীপুর এই 8টি শহরে অনুসন্ধান চালায়। মূলত যে শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেই সব স্থানে গিয়ে সরেজমিনে কাজ করে জাতিসংঘের দলটি। জাতিসংঘ কিন্তু বসে থাকেনি, তারা কাজ করেছে এবং তারা বলছে প্রতিবেদন তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনার প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে 230টি বেশি সাক্ষাৎকার নেওয়া হয়। এছাড়া সরকার, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিদের আরো 36টি সাক্ষাৎকার নেওয়া হয়। এই 36 জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময় ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন। র্যাবকে এবং NCTMC-কে, ওই যে জেনারেল জিয়াউল লম্বা লম্বা কথা বলে না হাত উঁচু করে, ওই সংস্থা বিলুপ্ত করার কথা বলছে। অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বলছে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার জন্য বলছে, অর্থাৎ দল নিষিদ্ধ করা যাবে না, তাহলে আবার আরেকটা অপরাধ সংগঠিত হবে। সুতরাং
দল থাকবে, ব্যক্তি থাকবে না। যারা অপরাধ করেছে সেই দল ব্যক্তিগুলির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য। দর্শক, এখন বুঝে দেখেন শেখ হাসিনার রাজনীতি এখন থাকে কি থাকে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ। গাজীপুরের কাশেমের মৃত্যুর পরেও যাদের মধ্যে এখনো কিছু জিনিস ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হওয়া জরুরি। কাশেমের মৃত্যুর একদিনের মাথায় 15 ছাত্র জনতাকে আওয়ামী লীগ পিটাইয়া হাসপাতালে পাঠাই দিছে। কেন পাঠাই দিছে? ওইখানেও একটা মব জাস্টিস করতে গেছিল এই ছাত্র জনতা। কেন মব জাস্টিস করতে গেল? তাদের কাছে যৌক্তিক কারণ আছে। তারা করছে কি, যাইয়া একটা অফিসে তালা লাগাই দিছে, চেয়ারম্যান অফিসে। এখন চেয়ারম্যান যিনি আছেন তিনি তো বরখাস্ত হন নাই। তিনি যদি মামলার আসামি হয়ে থাকেন, পুলিশ তাকে গ্রেপ্তার করবে, লোকালি আইন শৃঙ্খলা বাহিনী আছে। কিন্তু আপনারা দৌড় দিয়ে যে মব জাস্টিস, এটা কিন্তু ডক্টর ইউনূস শক্তভাবে না করছে, ছাত্র উপদেষ্টারা শক্তভাবে না করছে। একটা নতুন খেলা শুরু হয়েছে, এই খেলাগুলো বন্ধ করা দরকার। যদি আপনারাই বিচার করে ফেলেন, তাহলে ইউনূস সরকার হাতে চুরি পরে বসে থাকুক। কারণ এই ঘটনাগুলো ঘটার পরে এই যে মারামারির ঘটনা ঘটছে, আওয়ামী লীগ কিন্তু মাঝে মাঝে গর্জন দিচ্ছে। এখন কিছু গর্জন ব্যক্তিগত কারণে দিচ্ছে। আপনি কারো বাড়িতে হামলা করবেন, তো সে যদি আপনারে মারে, তখন আপনি বলবেন যে আওয়ামী লীগ আমারে পিটাইছে, কিন্তু আপনি তার বাড়িতে কেন গেলেন? বিষয়টা তো যৌক্তিক হইতে হবে নাকি? আপনি একটা চেয়ারম্যান অফিসে গিয়ে তালা ঝুলাই দিবেন কেন ভাই? আইন আছে, আদালত আছে। চেয়ারম্যান অন্যায় করলে থানা পুলিশ এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে যশোরের কেশবপুরে। দেখেন, মব জাস্টিস বন্ধ করতে হবে। ছাত্র জনতা এই না যে আমার যা খুশি মন চায় তাই করবো। তা আপনার মধ্যে আর ফ্যাসিবাদ আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? ছাত্রলীগের মধ্যে পার্থক্য কোথায়? এগুলা খেয়াল রাখবেন। যশোরের কেশবপুরে সাগরদাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 22 জন আহত হয়েছেন, যার মধ্যে 14 থেকে 15 জনই হচ্ছে ছাত্র জনতা। আপনার গতকালকে দুপুরে সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটেছে। আহতরা হলেন ছাত্র জনতার পক্ষে ইউনুস হোসেন, আবু সাইদ, মেহেদি হাসান রনি, সাগর, রকি, গোলাম মুস্তফা, আকাশ, নাইম এবং চেয়ারম্যানের পক্ষে তার ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না এবং কাজী মাঝারুল ইসলাম সোনাসহ কয়েকজন। ভাইয়ের বিপদে ভাই আগে আসছে। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি? স্থানীয়রা বলছে যে সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বুধবার দুপুরে স্থানীয় ছাত্র জনতা পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলাই দিছে। বিষয়টি জানতে পাইরা চেয়ারম্যানের পক্ষের লোকজন আপনার ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার দাবি জানায়। তো এই সময় ছাত্ররা একটু চার্জে ছিল, তো আওয়ামী লীগের যারা এখানে ছিল চেয়ারম্যানের লোকেরা চার্জটা কমাই দিছে। আর এই কমাকমের মধ্যে কি হয়েছে, 9 জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি, 15 জনের অবস্থা আশঙ্কাজনক। এখন এই বিষয়ে জেলা ছাত্র দলের যিনি সহসভাপতি আছেন তিনি বলছেন যে এই চেয়ারম্যান স্থানীয়ভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন। এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলাই দেয়। তো এই অধিকার ছাত্র জনতারে কে দিল? আগে ছাত্রলীগ এটা করত, আওয়ামী লীগ এটা করত, যুবলীগ এটা করত, রাষ্ট্রীয় আইনের বাইরে এ সকল কর্মকাণ্ড করত। তো এখন ছাত্র জনতা তাদের মন চাইলে তারা গিয়ে তালা ঝুলাই দিবে। একটা চেয়ারম্যান অফিসে সরকারি কাজে এটা তো বাধা দেওয়া। একজন চেয়ারম্যান, তিনি হচ্ছেন পার্ট অফ গভর্নমেন্ট, সরকারের একজন কর্তা। তো চেয়ারম্যান যদি কোনো অন্যায় করে থাকে, আওয়ামী লীগের কার্যক্রম করে থাকে, এই মুহূর্তে তার বিরুদ্ধে থানায় যান, উপজেলা পর্যায়ে যান, লিগালি কমপ্লেন করেন। কিন্তু আপনি দৌড় দিয়ে সেখানে তালা ঝুলাইতে আসছেন, তো আপনাকে কি ছেড়া দিবে? আজকে এটা যে কোনো কেউ হোক, আওয়ামী লীগ বলতে কথা না, আপনি গিয়ে তালা ঝুলাই দিবেন? ভাই, এটা সরকারি কাজ তো এটা নাকি? তো এরকম মব জাস্টিস করতে গেলে এগুলা ঘটবে, এগুলা মাথায় রাখেন। সাগরদাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যিনি আছেন তিনি বলছেন, আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে কার্যক্রম করে আসছি। বুধবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকার সুযোগে প্রতিপক্ষরা আমার কক্ষে তালা ঝুলাই দেয়। এই সময় এলাকার সাধারণ জনতা তালা খুলে দেওয়ার দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হলে তাদের উপর ছাত্র জনতারা হামলা করে। আর এতে আমার 2 ভাই সহ 7 জন আহত হয়েছেন। তো আমাদের ওসি সাহেব বলছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী
পরিস্থিতি শান্ত করে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক এলাকায় আমাদের ছাত্র জনতার অনেক ভালো কাজ করছেন, লোকালি চাঁদাবাজি বন্ধ করছেন, অনেক ধরনের পজিটিভ কাজ করছেন। আবার কিছু কিছু এলাকায় যে না এটা করতে হবে সেটা করতে হবে, কোন রাজনৈতিক দলের আওয়াজে ইন্ধনে এই কাজগুলোতে জড়াই যাচ্ছেন, মব জাস্টিসে। সরকার কিন্তু খুবই হার্ড লাইনে ডেভিল হিসাবে কিন্তু ট্রিট করবে, বাইরাবে, এটা মাথায় রেখেন। আপনার অভিযোগ থাকতে পারে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী হোক, অপরাধী হোক, থানা আছে, পুলিশ আছে, আইন আছে। আপনি মব জাস্টিস করতে গিয়ে মাইর খাবেন, আমার দৃষ্টিতে এটা কোনো বিচারের সুযোগ নাই। কেন আমি কেন মারতে যাব ভাই, গেলে তো আমরা মাইরা দিবেই। আইন আছে, সেনাবাহিনী মাসে ডিপ্লয়েড আছে, ডেভিল হান্ট চলছে, তাদেরকে তথ্য দিন। আপনি না, এই সংস্কৃতি ভালো না, বিপদ ডেকে আনবে অদূর ভবিষ্যতের জন্য। কাশেমরে দেখে শিক্ষা নেন, কাফিরে দেখে শিক্ষা নেন। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত দ্রুত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।